সম্প্রতি একজন সংসদ সদস্যের একটা স্বীকারোক্তি মানে তার একটা অসহায়ত্বের কথা বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমের এমন একটা সমস্যা সামনে এনেছে জানিয়ে আমাদের কথা বলা দরকার। তো চলুন এই ঘটনাটাকেই সূত্র হিসেবে ধরে একটু গভীরে যাই আর বোঝার চেষ্টা করি কেন একজন আইন প্রণেতা মানে একজন এমপি নিজেই এই সিস্টেমের কাছে জিম্মি হয়ে যান। মাদকে হাত দিলাম, সেয়ে গেছে পোড়া কুষ্টিয়া। ২৭ জন আমি লিস্ট করে একেবারে নির্ভরযোগ্য পুলিশের কাছে, প্রশাসনের কাছে দিলাম। প্রশাসন পর্যন্ত শুনলাম যে এর সাথে জড়িত। এত কষ্ট করে এগুলো জোগাড় করে দিলাম, যেখানে দেব তারা এখান থেকে কমিশন খায়। বিভিন্ন পুলিশ এসে বলছে, স্যার এই জায়গায় আসতে আমাদের কমপক্ষে ২০ থেকে ২৫-৩০ লাখ ৫০ লাখ টাকা খরচ করে এখানে আসা লাগে। আমরা তো এই হয়তো ১ বছর ২ বছর ১.৫ বছর থাকবো, সেখানে তো অন্তত এই ২৫-৩০ লাখ টাকা শুধু বেতনে দিয়ে তোলা সম্ভব না। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় থাকা লাগে। আপনি যদি এখন এখানে হাত মেরে এটা বন্ধ করে দেন, তাহলে ওদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, আপনার তো কিছু হবে না। কারণ আপনি তো ৪ আনা পয়সা কোনো জায়গা থেকে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। ৫ বছরে আপনার একটা টাকা বাড়বে না, তো আপনি আমাদের ভাতটাও মারবেন। তাহলে আমি এখন কি বলবো ওদের, বলেন তো? এই কথাগুলো বলছিলেন কুষ্টিয়া ১ আসনের একজন নবনির্বাচিত স্বতন্ত্র এমপি আমির হামজা। ঘটনাটা হল তিনি তার এলাকার মাদক কারবারিদের একটা লিস্ট প্রশাসনের কাছে দিয়েছিলেন, কিন্তু তার অভিযোগটা কি জানেন? প্রশাসনের ভেতর থেকেই নাকি সেই লিস্টটা ফাঁস হয়ে যায় আর তারপর সেখান থেকে কমিশন আদায় করা হয়। তার এই হতাশাটা কিন্তু শুধু একজন ব্যক্তির না, এটা আসলে পুরো সিস্টেমের একটা ছবি আমাদের সামনে তুলে ধরে। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা আসে। ভাবুন তো, যে মানুষটাকে নির্বাচিত করা হলো আইন তৈরি আর সেটার প্রয়োগ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য, তিনিই কেন এতটা অসহায় বোধ করছেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের রাজনীতিক সিস্টেমের অনেক গভীরে, এমন এক জায়গায় যা কাগজে লেখা আইনের থেকেও অনেক বেশি শক্তিশালী। বাইরে থেকে আমাদের যা কিছুকে দুর্নীতি বা বিশৃঙ্খলা বলে মনে হয়, তার পেছনেও কিন্তু কিছু নিয়মকানুন কাজ করে। এই নিয়মগুলোই হলো খেলার আসল নিয়ম, আর এগুলো প্রায় সবসময়ই অলিখিত, কিন্তু আইনের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। রাষ্ট্রবিজ্ঞানীরা এই অদৃশ্য সিস্টেমটাকে একটা ভারী কি নামে ডাকেন, পলিটিক্যাল সেটেলমেন্ট বা রাজনৈতিক বন্দোবস্ত। যদি একদম সহজ করে বলি, এটা হলো একটা সমাজের ক্ষমতাধর গোষ্ঠীগুলোর মধ্যে একটা অলিখিত ডিল বা বোঝাপড়া। এই বোঝাপড়ার মাধ্যমেই ঠিক হয় কে, কিভাবে আর কি পরিমাণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে। এই বন্দোবস্তটাই সমাজে এক ধরনের স্থিতিশীলতা ধরে রাখে, যদিও সেটা হয়তো ন্যায় বিচারের উপর ভিত্তি করে নাও হতে পারে। আমাদের রাজনৈতিক সিস্টেমটা কিন্তু ঠিক এভাবেই কাজ করে, মানে কাগজে কলমে নিয়ম আছে যে আমরা ভোট দিয়ে নেতা বাছব, কিন্তু আসল বা অনানুষ্ঠানিক নিয়মটা কি? হয়তো ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। আইন বলে সরকারি সার্টিফিকেট পাওয়া আপনার অধিকার, কিন্তু বাস্তবতা হলো এর জন্য প্রায় একটা ঘুষ বা স্পিড মানি দিতে হয়। এই যে অলিখিত নিয়মগুলো, এগুলোই আমাদের রাজনৈতিক বন্দোবস্তের আসল ভিত্তি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে একটা অনানুষ্ঠানিক সিস্টেম, এটা চলে কিভাবে? এর পেছনে একটা খুবই শক্তিশালী ইঞ্জিন কাজ করে, যার নাম হলো ক্লায়েন্টেলিজম বা পৃষ্ঠপোষকতাবাদ। চলুন দেখি এই জিনিসটা আসলে কি। ক্লায়েন্টেলিজম মানে হলো সোজা কথায় একটা পৃষ্ঠপোষক গ্রাহকের সম্পর্ক। এখানে একজন পাওয়ারফুল ব্যক্তি, যাকে আমরা প্যাট্রন বলতে পারি, তিনি তার অনুসারী বা ক্লায়েন্টদের নানা রকম সুযোগ সুবিধা, চাকরি বা আইনি সুরক্ষা দেন, আর বিনিময়ে ক্লায়েন্টরা সেই প্যাট্রনকে ভোট দেয়, আনুগত্য দেখায় আর তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এই পৃষ্ঠপোষকতার সম্পর্কটা অনেকটা পিরামিডের মতো কাজ করে। ধরুন, একদম তৃণমূল পর্যায়ে আছে একজন স্থানীয় মাস্তান বা কর্মী, সে হলো ক্লায়েন্ট। তাকে সুরক্ষা বা ছোটখাটো সুবিধা দিচ্ছে একজন স্থানীয় নেতা, যিনি হলেন লোকাল প্যাট্রন। আবার সেই স্থানীয় নেতা কিন্তু সুরক্ষা পাচ্ছেন একজন এমপি বা মন্ত্রীর কাছ থেকে। আর এই পুরো নেটওয়ার্কের একেবারে মাথায় বসে আছেন কেন্দ্রীয় নেতৃত্ব, যারা দেশের সম্পদ কিভাবে বণ্টন হবে তার ফাইনাল সিদ্ধান্ত নেন। এভাবেই সুবিধা ওপর থেকে নিচে নামে আর আনুগত্য নিচ থেকে উপরে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সিস্টেমটা কিন্তু হুট করে আকাশ থেকে পড়েনি। এর শেকড় আমাদের ইতিহাসের অনেক অনেক গভীরে। যেমন ধরুন, ব্রিটিশরা তাদের শাসন টিকিয়ে রাখার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে জমিদার শ্রেণী তৈরি করেছিল। এই জমিদাররা ছিল ব্রিটিশদের ক্লায়েন্ট। পাকিস্তান আমলে আইয়ুব খানও ঠিক একই মডেলে একটা অনুগত বাঙালি এলিট ক্লাস তৈরি করেন। আর স্বাধীনতার পর থেকে প্রায় প্রত্যেকটা সরকারই ক্ষমতা ধরে রাখার জন্য
এই পরীক্ষিত প্যাট্রন ক্লায়েন্ট মডেলটাই কিন্তু ব্যবহার করে আসছে, শুধু সময়ের সাথে সাথে এর রূপটা একটু বদলেছে। তো এত সব তত্ত্ব আর ইতিহাসের পর চলুন আবার এমপি আমির হামজার সেই অসহায়ত্বের গল্পটাতে ফিরে যাই। এখন যদি আমরা সব কিছু মিলিয়ে দেখি, তাহলে পুরো ছবিটা কিন্তু আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এই ক্লায়েন্টেলিস সিস্টেমটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে একদম অকেজো করে দেয়। যেমন ধরুন, যখন কোভিডের ত্রাণ আসে, তখন সেটা সবচেয়ে অভাবী মানুষের কাছে না গিয়ে দলীয় ক্লায়েন্টদের পকেটে যায়। বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হয়ে ওঠে প্যাট্রন আর তাদের ক্লায়েন্টদের জন্য কমিশন আদায়ের একটা বড় উৎস। আর এই সিস্টেমের যারা রক্ষক, মানে মাস্টাররা, তারা যখন আইন ভাঙে, তখন তাদের প্যাট্রনরাই তাদের বাঁচিয়ে দেয়। ফলে পুলিশ বা প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলোর পক্ষে স্বাধীনভাবে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমপি আমির হামজার অভিজ্ঞতা তো একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ব্যাপারটা। তিনি যখন এলাকায় অবৈধ কাজ বন্ধ করতে যান, তখন পুলিশ সদস্যরা তাকে সরাসরি কি বলেছে জানেন? তারা বলেছে একটা ভালো জায়গায় পোস্টিং পেতে তাদের 25 থেকে 50 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। এখন শুধু বেতন দিয়ে তো সেই টাকা তোলা সম্ভব না, তাই এমপি যদি এসব বন্ধ করে দেন তাহলে তাদেরও ক্ষতি। এখানেই বোঝা যায় আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে অনানুষ্ঠানিক সিস্টেমের কাছে বন্দী। আর এখান থেকেই আমরা সবচেয়ে জরুরি পয়েন্টটাতে আসি। যখন দেশের সরকার বদল হয়, তখন প্রায়ই কিন্তু এই পৃষ্ঠপোষক গ্রাহকের সিস্টেমটা বদলায় না। যা হয় তা হলো পুরনো প্যাট্রনদের সরিয়ে একদম নতুন প্যাট্রন এসে পুরো নেটওয়ার্কটার কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু খেলার যে মূল নিয়ম, সেটা একই থেকে যায়। তাহলে যারা সত্যি সত্যি একটা পরিবর্তন আনতে চান, তাদের জন্য চ্যালেঞ্জটা আসলে কোথায়? এই যে শক্ত কাঠামোটা, এটাই আসলে নতুন যে কোনো রাজনীতির সামনে একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল শিক্ষাটা হলো, শুধু নেতা বা দল পরিবর্তন করলেই সত্যিকারের সংস্কার বা পরিবর্তন সম্ভব না। যারা আসলেই একটা পরিবর্তন আনতে চান, তাদের এই পুরো রাজনৈতিক বন্দোবস্ত এবং এর যে ইঞ্জিন, মানে ক্লায়েন্টেলিজম, তাকেই চ্যালেঞ্জ করতে হবে। লড়াইটা শুধু কিছু ব্যক্তির বিরুদ্ধে নয়, লড়াইটা একটা পুরো কাঠামোর বিরুদ্ধে। তাই সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, শুধু ক্ষমতায় থাকা মুখগুলো বদলে গেলেই কি এই গভীরে প্রথিত সিস্টেমটা আদৌ বদলাবে, নাকি আমাদের এর থেকেও অনেক বেশি মৌলিক কোনো সমাধানের কথা ভাবতে হবে?